আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে। আজকের এই যে ক্লাসটা, এটা হচ্ছে সুচেতনা এই কবিতাটার উপর, এবং কবিতাটা আসলে আমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত না। তারপরেও কেন আমরা কবিতাটা পড়বো এই প্রশ্ন অনেকেই আমাকে করতে পারো। এটা দুইটা উত্তর। একটা হচ্ছে আমাদের গ্রুপে সম্পদ একটা পোল করেছিল যে শর্ট সিলেবাসের বাইরে যে টপিকগুলো আছে সেগুলো তোমরা পড়তে চাও কিনা। সেখানে তোমরা প্রায় 450 জন বন্ধু বলেছো যে হ্যাঁ তোমরা পড়তে চাও। এটা হচ্ছে কারণ নাম্বার এক, তোমাদের চাওয়া। আর কারণ নাম্বার দুই হচ্ছে আমার চাওয়া। কারণ হচ্ছে আমি চাই তোমরা গল্প কবিতাগুলো ঠিকঠাক ভাবে পড়ো এবং বোঝো, যাতে করে কিনা পরবর্তীতে যদি তোমরা পরবর্তী ধাপে অ্যাডমিশনে কিংবা হচ্ছে পরবর্তীতে চাকরি বাজারে এই সকল জায়গা থেকে কোনো প্রশ্ন আসে, তখন তো এই অজুহাত পরীক্ষককে দিতে পারবা না যে আমাদের সময় তো স্যার সিলেবাসে ছিল না। এই কথাটা যেহেতু বলার সুযোগ থাকবে না, তাই বলতেও যাতে না হয় এই কারণে তোমাদেরকে আজকে আমরা এই কবিতাটা পড়াবো। কবিতাটা লিখেছেন কে আমাকে পারলে তোমরা একটু কমেন্টে লিখে জানাও দেখি। আচ্ছা, ওকে, দেখি সুচেতনা কবিতাটা লিখেছেন কে, কমেন্টে লিখে জানাও তো দেখি তোমরা। রিজন রিজন জয়েন করেছে। তারপর আহমেদ ইমতিয়াজ আসসালামু আলাইকুম ভাইয়া বলছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পড়াটা শুরু করে দিই। সুচেতনা খুবই চমৎকার একটা কবিতা। আমাদের অলরেডি তাফহিম আকিব বলছে জীবনানন্দ দাশ। সুহিন আমাকে আসসালামু আলাইকুম ভাইয়া বলছে ওয়ালাইকুম আসসালাম। তাফিম আকিবও সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসটা আগেই বলেছি যেহেতু সিলেবাসের বাইরের একটা টপিক, এখানে আমরা খুব বেশি সময় তোমাদের নষ্ট করব না। আমি জাস্ট তোমাদের কাছে শেখাবো যে একটা কবিতা যখন তোমরা প্রথমবারের মতো পড়বা, এই কবিতাটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় বা কবিতাটাকে কিভাবে বুঝতে হয়, যাতে করে পরবর্তীতে যখন তোমরা আমার কাছে ক্লাস করবা না, বরঞ্চ তোমরা নিজে নিজেও যখন পড়বা জীবনের অন্য কোনো সময় গিয়ে, জীবনের অন্য কোনো প্রান্তে গিয়ে, তখন যাতে তোমরা একটা গল্প বা একটা কবিতা বা সেটা একটা একাডেমিক জার্নাল হতে পারে, সেটা একটা সায়েন্টিফিক জার্নাল হতে পারে, এরকম যে আর্টিকেলগুলো আছে সেগুলো যাতে তোমরা নিজেরাই পড়ে বুঝতে পারো, এই ব্যাপারটাই আজকে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো একদম শুরুতেই আমরা একটু জেনে নেই যে এই যে কবিতাটা সুচেতনা, এই কবিতাটা কার লেখা। আমরা অলরেডি জানি যে কবিতাটা লিখেছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ, ঠিক আছে। তো জীবনানন্দ দাশ একটা বিশেষ কারণে আমার কাছে পরিচিত, কারণ হচ্ছে পৃথিবীর ইতিহাসে ট্রাম দুর্ঘটনা, ঠিক আছে, ট্রাম কি চিনো তোমরা? ট্রাম হচ্ছে ট্রাম হচ্ছে রেলগাড়ির মতো, তবে এটার গতি খুবই কম। এটার গতি প্রায় 10 থেকে 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো এই রকম স্পিডে চলা ট্রামের নিচে পড়ে নিহত হওয়ার ঘটনা পুরো পৃথিবীব্যাপী বেশ বিরল। তো এইরকম বিরল একটি ঘটনা ঘটিয়েছেন আমাদের সবার প্রিয় কবি জীবনানন্দ দাশ। তিনি জীবনের আনন্দ উপভোগ করতে করতে সম্ভবত ট্রামের তলে পড়ে গিয়েছিলেন, ঠিক আছে। জোকস অ্যাপার্ট, আমরা একটু সামনে আগাই। অনেক নির্মম কথা বললাম, তার জন্য দুঃখিত। আচ্ছা, দেখা যাক এখন আমরা তার সম্পর্কে কিছু জিনিস জানি, ঠিক আছে। আধুনিক বাংলা কাব্যের আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হচ্ছেন জীবনানন্দ দাশ, ঠিক আছে। অন্যতম শ্রেষ্ঠ কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। ওকে, এখন তার জন্ম হচ্ছে, আচ্ছা এই যে আকিব বলছে গতি কম এবং রাস্তার মাঝ দিকে সাধারণত এর পথ থাকে। হ্যাঁ, মানে হচ্ছে একটা রাস্তার যদি দুইটা লেন থাকে, একদিক দিয়ে মনে করো গাড়ি যায়, আরেকটা দিক দিয়ে মনে করো গাড়ি আসে, এর মাঝ দিয়েই সাধারণত ট্রাম চলে। তবে পৃথিবীর খুব বেশি সংখ্যক দেশে আসলে ট্রাম এখন আর দেখা যায় না। যাই হোক, তো এরপরে এরপরে বলি, হ্যাঁ, এখন অনেক সময় তোমাদের অ্যাডমিশন টেস্টে এই ধরনের প্রশ্ন আসে যে নিচের কাদের জন্মসাল একই। বলতো, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কবি জীবনানন্দ দাশের জন্মসাল হচ্ছে 1899। বলতো তোমাদের পড়া আর কোন লেখক বা কবির জন্মসাল 1899? এটা একটু পারতে হবে এই কারণে, কারণ হচ্ছে তোমাদের কিন্তু এইখান থেকে অবজেক্টিভ আসে মিলিয়ে মিলিয়ে। দেখো, ঘটনা হচ্ছে যদি তোমাদেরকে অ্যাডমিশন টেস্টে একটু টাফ ডিফিকাল্টির প্রশ্ন করতে চায়, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন দিতে পারে যে নিচের কোন দুইজন সাহিত্যিকের জন্মসাল একই।
তখন তোমাদের জীবনানন্দ দাশের যে জন্মসালটা বা জীবনানন্দ দাশ কবে জন্মগ্রহণ করেছিলেন সেটাও যেমন জানতে হবে, তেমনই ভাবে আরেকজন কবি বা সাহিত্যিক যার সাথে জীবনানন্দ দাশের এই জন্মসালটা মিল আছে তার সম্পর্কেও কিন্তু জানতে হবে। অর্থাৎ ডিফিকাল্টি যদি হার্ড করতে চাই তখন কিন্তু তোমাদেরকে এটা পারতে হবে। এই তো অলরেডি আকিব পেরেছে, পূর্বা বলছে কাজী নজরুল ইসলাম, এক্স্যাক্টলি। 1899 সালে আরো একজন সাহিত্যিক জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, আমরা এটা একটু মনে রাখবো, আমরা এইটা একটু মিলিয়ে পড়বো, হ্যাঁ, কারণ এখান থেকে অবজেক্টিভ আসতে পারে। যদি অবজেক্টিভটা একটু কঠিন করতে চায় তাহলে এখান থেকে দিতে পারে যে নিচের কোন দুজন সাহিত্যিকের জন্মসাল একই। তো 1899 সালে জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালে জন্মগ্রহণ করেন। তো তার বাবার নাম ছিল সত্যানন্দ দাশ এবং তিনি ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক বা হেডমাস্টার ছিলেন। এবং তার মা কুসুম কুমারী দাশ কিন্তু আমাদের একজন পরিচিত কবি। ঠিক আছে, তার নাম কিন্তু আমরা অনেকেই শুনেছি, কুসুম কুমারী দাশ। আচ্ছা, কুসুম কুমারী দাশের কবিতাটার নাম কি তোমাদের মনে আছে? মনে থাকলে একটু লিখে জানাও তো। ফাতেমা জেরিন বলছে ভাইয়া এইটা তো শর্ট সিলেবাসে নাই। হ্যাঁ, এই কবিতাটা শর্ট সিলেবাসে নাই, এইটাই আমার আজকের ক্লাসের প্রথম বক্তব্য ছিল। ঠিক আছে, তারপরে তো দেখি কুসুম কুমারী দাশের কি কবিতাটার নাম মনে আছে? আচ্ছা, তোমরা লিখে জানাও, আমি ততক্ষণ একটু সামনে আগাই। তো তিনি বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন পেশা অবলম্বন করলেও বা অ্যাডপ্ট করলেও মূলত ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবেই তিনি জীবন অতিবাহিত করেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। আকিব বলছে যে যারা যারা বলছো এটা, যারা যারা শর্ট সিলেবাসের কথা বলছো তাদের জন্য আকিব বলছে যে এটা ফুল সিলেবাসের কোর্স, তাই ভাই পড়াচ্ছে। এক্স্যাক্টলি, আমরা যখন এই কোর্সটা তোমাদের জন্য শুরু করেছিলাম তোমাদেরকে হচ্ছে শুরুতে আসলে আমাদের পক্ষ থেকে কমিটমেন্ট দেওয়া ছিল যে আমরা তোমাদের ফুল সিলেবাসটা কভার করাবো, এই কারণেই হচ্ছে পুরো জিনিসটা পড়ানো। তো এইটা যে একদমই কোনো কাজে লাগবে না এমনটা না, পরবর্তীতে এই ধাপটা পেরিয়ে তোমরা যখন অ্যাডমিশন টেস্টে যাবা, এমনকি গতকাল বিসিএস পরীক্ষা হয়ে গেল, বিসিএস পরীক্ষাও কিন্তু এই যে ক্লাস 9-10 বা এইচএসসি এই সকল জায়গায় বাংলা গল্প কবিতার যে সকল লেখক কবি সাহিত্যিকদের জীবন পরিচিতি আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। যেমন গতকাল বিসিএস পরীক্ষা 43তম বিসিএস পরীক্ষা আমি একটা প্রশ্ন দেখলাম, সেটা হচ্ছে যে বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস, বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কত সালে প্রকাশিত হয়? ঠিক আছে, এইটার উত্তর হচ্ছে 1861। এবং এবং এটা নাম কি? নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে এই যে একটা ইনফরমেশন, এই ইনফরমেশনটা জানার জন্য তোমার বিশেষ পরীক্ষা কি আলাদা করে কোনো প্রস্তুতি দরকার পড়তো যদি তুমি ক্লাস 9-10 কিংবা 11-12-এ অর্থাৎ এসএসসি বা এইচএসসি লেভেলে ঠিকঠাক মতো ভালো মতো মনোযোগ দিয়ে পড়ে যেতে? আই গেস আলাদা করে কোনো এফোর্ট দেওয়া লাগতো না। ঠিক আছে, ওই জায়গায় কিন্তু তুমি প্রতিযোগিতাটায় এগিয়ে থাকবা। এই কারণেই তোমাদের সব কথার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই কারণে আসলে শর্ট সিলেবাসের বাইরে এই টপিকগুলো পড়ানো। কিন্তু কারো যদি মনে হয় যে না, আমার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে এইচএসসি পরীক্ষায় ভালো করা, এইচএসসির পরে আমি আর পড়ালেখা করব না, ঠিক আছে, সে চাইলে আসলে এই ক্লাসগুলো নাও করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখি। তো কবি জীবনানন্দ দাশ সম্পর্কে এখানে কিছু বলা, কিছু জিনিসপত্র বলা আছে, এগুলো আমরা ফার্দার আর পড়ে সময় নষ্ট করব না। এই কারণে, কারণ হচ্ছে যেহেতু এটা সিলেবাসে নাই তোমাদের একদম, এই যে এইখানে তিনি গ্রাম বাংলার কি ধরনের কি করতেন এই জিনিসগুলো আসলে জানা খুব একটা প্রয়োজনীয় না। আমরা জাস্ট কিছু জিনিসপত্র জানি ছোটখাটো টুকটাক, যেগুলো হয়তো বা বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। বলতো নিসর্গ শব্দটার মানে কি? এটা তো একটা গুরুত্বপূর্ণ শব্দ, নিসর্গ, এটার মানে কি বলতো দেখি? নিসর্গ মানে কি? এইটা কিন্তু বিভিন্ন অবজেক্টিভের জন্য আবার গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বুদ্ধদেব বসু তাকে আখ্যায়িত করেছেন নির্জনতম কবি হিসেবে। আকিব বলছে নিসর্গ মানে কি নান্দনিক। কি হতে পারে নিসর্গ মানে? দেখি তোমাদের অন্যদের কমেন্ট দেখি।
হ্যাঁ, টিনা বলছে প্রকৃতি, সুতপা ঋদ্ধি বলছে প্রকৃতি, রায়ান পারভিন সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। এক্স্যাক্টলি, নিসর্গ শব্দটার মানে হচ্ছে প্রকৃতি বা নেচার। ঠিক আছে, এখন দেখো এই যে একটা শব্দার্থ, এই শব্দার্থটা বিভিন্ন পরীক্ষায় তো আসতেই পারে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি আসে তখন তুমি বলতে পারবা যে আমার সময় তো এইটা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না বা সিলেবাসে ছিল না। যাই হোক, আমরা তাহলে সামনে আগাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কবি জীবনানন্দ দাশ 1954 সালের 22 অক্টোবর, অর্থাৎ এই যে এই মাসেরই অল্প কিছুদিন আগে 22 অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন, অর্থাৎ হঠাৎ করে তিনি মারা যান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপর বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। কবিতার কথা, তার প্রবন্ধ গ্রন্থ এবং মাল্যবান উষতীর্থ, তার দুইটা বিখ্যাত উপন্যাস। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। তারপরে তো এইখানে তোমরা মূলত হচ্ছে সামারিটা পেয়ে যাবা। সামারিটা আমি আর পড়ছি না, আগেই বলেছি এটা যেহেতু তোমাদের সিলেবাসের বাইরের একটা টপিক, এই জন্য এখানে আর খুব বেশি সময় নষ্ট করলাম না। তোমাদের যাদের ব্যক্তিগত আগ্রহ আছে তোমরা এখান থেকে জন্ম, বিখ্যাত কাব্য, উপন্যাস, প্রবন্ধ, মৃত্যুবরণ বা মৃত্যুর সালটা কবে এটা একটু জেনে নিবা। ঠিক আছে, আচ্ছা, এক নজর দেখলেই হবে। তারপরে এরপরে আসো আমরা কবিতাটা পড়া শুরু করে দেই। এরপরে আসো আমরা কবিতাটা পড়া শুরু করে দেই। ঠিক আছে, সুচেতনা। সুচেতনা মানে কি? মানে হচ্ছে ভালো চিন্তা চেতনা বা ভালো জীবনবোধ। ঠিক আছে, বা একটা মানুষের ভালো অস্তিত্ব। বুঝতে পেরেছ? আচ্ছা, সুচেতনা এইখানে কবি যা করছেন সেটা হচ্ছে প্রথমে অ্যাড্রেস করছেন। অ্যাড্রেস বা প্রথমেই সম্বোধন করছেন। ঠিক আছে, কাকে সম্বোধন করছেন কবি? সম্বোধন করা মানে কি? মানে আমরা মাঝে মাঝে বলি না, এই খালি মামা যাবা, এই যে খালি মামা বলা, ঠিক আছে, বা এই এই রিক্সা মামা যাবা, এইটা বলা হচ্ছে সম্বোধন করা। বুঝতে পেরেছ? বা আমরা বলি না যে প্রিয়, কি নাম লিখবো, কবির লিখি, প্রিয় কবির। ঠিক আছে, এই যে এই যে একটা লেখার শুরুতে কারো নাম বলা বা কাউকে সম্বোধন করা, কাউকে ডাকা, এটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কবি বলছেন সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, তার মানে তুমি অনেক দূরের কিছু একটা। সুচেতনা মানে কি? ভালো জীবনবোধ বা একটা মানুষের ভালোত্ব বা একটা মানুষের যে ইতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো একটা সমন্বয় বা একটা মানুষের ভালো চেতনা। ঠিক আছে, কবি বলছেন তুমি এক দূরতর দ্বীপ, তার মানে তুমি অনেক দূরের কিছু একটা, তুমি অনেক দূরের কিছু একটা। বিকেলের নক্ষত্রের কাছে, তার মানে তুমি অনেক দূরের কিছু একটা। প্রথমে এতটুকু আমি বুঝি, সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, তুমি এক দূরের দ্বীপ। তারপর বলছেন বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি এইখান থেকে অনেক দূরে। কত দূরে? বিকালে যে নক্ষত্রটা দেখা যায় দূর আকাশে, বিকেলে একটা নক্ষত্র দেখা যায় না দূর আকাশে, সেই নক্ষত্রটা যত দূরে তুমি তত দূরে। তার মানে দেখো বলা হচ্ছে, মনে করো এই যে দেখি একটা মানুষ রাখার চেষ্টা করি, হ্যাঁ, এই মনে করো কবি, হ্যাঁ, আর এই মনে করো হচ্ছে ওই বিকালের নক্ষত্র। ঠিক আছে, নক্ষত্র মানে কি? তারা, ওই বিকালের নক্ষত্র, হ্যাঁ। আর সুচেতনা কোথায়? সুচেতনা মনে করো এইখানে, হ্যাঁ, ওই যে তোমরা পড়ছো না টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আপ অ্যাবাভ দ্য, হ্যাঁ, ঠিক আছে। তো এইটাই কবি বলছেন যে এই মনে করো কবি এখানে, হ্যাঁ, সুচেতনা কবির কাছ থেকে অনেক দূরে। কার কাছে? সে হচ্ছে এই যে তারাটার কাছে। তার মানে হচ্ছে বিকেলের তারাটা যত দূরে, সুচেতনা ও সুচেতনাও তত দূরে। তার মানে হচ্ছে মানুষের যে মনুষ্যত্ব বোধটা সেটা মানুষ থেকে তত দূরেই আছে যতটা দূরে আমরা দাঁড়িয়ে বিকালের তারাকে দেখি। বুঝতে পেরেছ? আচ্ছা, মাইশা জারিন সারা বলছে ভাইয়া লাইন বাই লাইন পড়াবেন প্লিজ। হ্যাঁ, লাইন বাই লাইন নিয়ে তো পড়াচ্ছি।
সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে, তার মানে সেখানে বন জঙ্গলের ফাঁকে নির্জনতা আছে। তার মানে সেইখানে এত দূর, ওইখানে এত দূর, সেখানে কোনো ডিস্টারবেন্স নাই, সেখানে কেউ কাউকে জ্বালাতন করে না। জ্বালাতন করবে কিভাবে, সেখানে তো মানুষই নাই। কারণ হচ্ছে মানুষ থেকে, এইখানে কবি যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছেন সেটা হচ্ছে মানুষ থেকে মানুষের মনুষ্যত্ব বোধ বা মানুষের সুচেতনা অনেক দূরে অবস্থান করে, অনেক দূরে অবস্থান করে। এই কারণেই সেই যে জায়গাটায় সুচেতনা বা হচ্ছে মানুষের মনুষ্যত্ব বোধটা অবস্থান করে সেখানে এক ধরনের নির্জনতা রয়েছে। নির্জনতা থাকার কারণ হচ্ছে সেখানে তো কোনো জনমানুষ নাই। মানুষ থেকে যেহেতু মনুষ্যত্ব অনেক দূরে বসবাস করে, মানুষের কোলাহল সেখানে পৌঁছায় না, এই কারণে সেই জায়গাটা নির্জন বা নিস্তব্ধ। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি এই পৃথিবীর রণ, রণ মানে কি দেখি, রণ মানে কি? রণ মানে হচ্ছে যুদ্ধ বা ওয়ার। রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। আচ্ছা এই অংশটা একটু আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এই যে এই অংশটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। তার মানে দেখো, এই পুরো পৃথিবীতে ক্ষমতার আধিপত্য নিয়ে দেশে দেশে অনেক সময় লড়াই হয়েছে। আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, পাকিস্তানের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, কিংবা কম্বোডিয়ার সাথে হচ্ছে আমেরিকার যুদ্ধ, ভিয়েতনামের যুদ্ধ, ইরাক ইরানের যুদ্ধ, ইরাকের সাথে আমেরিকার যুদ্ধ, ইরাকের সাথে আফগানিস্তানের যুদ্ধ, রাশিয়ার সাথে আফগানিস্তানের যুদ্ধ। আর তারপর হচ্ছে এরপরে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন যে যুদ্ধগুলো রয়েছে সেই যুদ্ধগুলা সবগুলোই কিন্তু ঐতিহাসিক সত্য, তাই না? সবগুলোই কিন্তু ঐতিহাসিক সত্য। তার মানে কোনো কিছুকে কিন্তু অগ্রাহ্য করা যায় না বা অস্বীকার করা যায় না। আমরা কিন্তু 2021 সালে দাঁড়িয়ে বলতে পারবো না যে প্রথম বিশ্বযুদ্ধ আসলে একটা মিথ ছিল, প্রথম বিশ্বযুদ্ধ বলে আসলে কিছু হয় নাই, এটা পুরোটাই মানুষের বানোয়াট, এটা একটা গল্প, এটা কিন্তু আমি বলতে পারবো না। অর্থাৎ এই যে ব্যাপারগুলো এগুলো আসলে সত্য, অবশ্যই এগুলা সত্য, তবুও এগুলাই শেষ সত্য নয়, তবুও এগুলা শেষ সত্য নয়। তার মানে কি? তার মানে হচ্ছে এগুলাই অ্যাবসলিউট ট্রুথ না। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া অ্যাবসলিউট ট্রুথ মানে কি? মানে হচ্ছে এই যে সত্যটা রয়েছে সেটাই যে সবচেয়ে সুপ্রিম, ঠিক আছে? এই যে সত্যগুলো রয়েছে এগুলোই যে সবচেয়ে সুপ্রিম তেমনটা না। তার মানে হচ্ছে এই সত্যর চেয়েও বড় কোনো সত্য রয়েছে। সেই সত্যটা কি? সেই সত্য হচ্ছে মনুষ্যত্বের জয়গান। তার মানে হচ্ছে এই যে যুদ্ধ বিগ্রহগুলো রয়েছে এগুলো যেমন ঐতিহাসিক ঘটনা, তবে এই সকল ঐতিহাসিক ঘটনার মধ্যেও, এই সকল ঐতিহাসিক যুদ্ধগুলোর মধ্যেও যখন মানুষ তার মনুষ্যত্বটা দেখাতে পেরেছে, যেমন আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা জানি, কিংবা আমরা মাদার তেরেসার কথা জানি, তাদের যে সত্যটা, তারা যে সত্যটা অনুধাবন করেছেন সেই সত্যটা এই সকল যুদ্ধের চেয়েও বড় সত্য। এবং সেই সত্যকে সুপ্রিমেসি দেওয়ার জন্য বা সেই সত্যকে গুরুত্ব দেওয়ার জন্য, প্রাধান্য দেওয়ার জন্য, সেটা যে আরো বেটার আরো ভালো সেটা বোঝানোর জন্য বলা হচ্ছে এই যে রণ রক্ত সফলতা বা এই যে যুদ্ধে যারা সফলতা পেয়েছে এই সফলতাটা সত্য বটে, তবে সেটা শেষ সত্য নয়, এর চেয়েও বড় কোনো সত্য কিন্তু রয়েছে। তারপর আজকে অনেক রূঢ়, রূঢ় মানে কি? রূঢ় মানে হচ্ছে রুড, রূঢ় মানে হচ্ছে রুড, হ্যাঁ নিষ্ঠুর। রৌদ্রে ঘুরে প্রাণ, অনেক কড়া রোদে, অনেক কড়া রোদে, অনেক নিষ্ঠুর রোদে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত। তার মানে হচ্ছে আমরা অনেক সময় এই যে যুদ্ধের ভয়াবহতা, এই যুদ্ধের ভয়াবহতাটা বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমরা কাজ করারও চেষ্টা করি। আমরা মনে করি যে আমরা আমাদের ভালোবাসা দিয়ে এই যুদ্ধ বিগ্রহ আসলে থামিয়ে ফেলবো এবং আমরা আমাদের ভালোবাসা দিয়ে পৃথিবীর ঐতিহাসিক যে দ্বন্দ্বগুলো, পৃথিবীর ঐতিহাসিক যে কনফ্লিক্টগুলো সেগুলো হয়তো বা একটু স্তীমিত করতে পারবো, সেগুলো হয়তো বা থামিয়ে দিতে পারবো, বন্ধ করতে পারবো। কিন্তু তাই কি হয়? এরপর কবি বলছেন, এরপর কবি বলছেন দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। আচ্ছা, তার মানে বলা হচ্ছে আমরা নিজেরাও কিন্তু দায়ী। তার মানে হচ্ছে আমরা যারা মনে করি যে আসলে, মানে মনে করো ফর এক্সাম্পল প্যালেস্টাইনে যখন ইসরায়েল হামলা চালাচ্ছে, ঠিক আছে, কিংবা আফগানিস্তানে যখন আমেরিকা হামলা চালাচ্ছে, কিংবা মনে করো হচ্ছে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে,
কিংবা যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, তখন আমরা যারা যুদ্ধের বিরুদ্ধাচরণ করি বা আমরা যারা যুদ্ধবিগ্রহ পছন্দ করি না, আমরা যারা শান্তির পথে মানুষকে আহ্বান জানাই, তারাও হয়তোবা অনেক সময় বুঝতে পারি না যে তাদের যে না বলা কথাটা বা তাদের যে একটা স্ট্রং প্রোটেস্ট বা তাদের যে একটা শক্ত কঠোর প্রতিবাদ, সেটার অভাবে হয়তোবা আরেকজন মানুষের মৃত্যু হচ্ছে। তার মানে মনে করো আমি ব্যক্তিগতভাবে যুদ্ধ পছন্দ করি না, কিন্তু যখন প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে তখন আমি ব্যক্তি মানুষ হিসেবে আসলে কি করছি? আমি হয়তোবা ফেসবুকে হ্যাশট্যাগ দিচ্ছি, আমি হয়তোবা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, যেটা আবার ফেসবুক হয়তোবা ডিলিটও করে দিচ্ছে। তো এই এতটুকুই কি আমাদের করণীয়? দেখা যায় যে আমাদের যে অ্যাক্টিভিটি বা আমাদের যে অ্যাকশন, ঠিক আছে, আমাদের যে অ্যাকশন সেটাই আসলে ইনডিরেক্ট ভাবে আমাদের যে নিশ্চুপতা বা আমাদের যে চুপ থাকা, সেটাই আসলে ইনডিরেক্ট ভাবে বা পরোক্ষভাবে অনেকের মৃত্যুর কারণ, অনেক নিরীহ সিভিলিয়ানের, অনেক মা, অনেক শিশুর মৃত্যুর কারণ হয়ে পড়ে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখি পৃথিবীর গভীরতর অসুখ এখন, বা পৃথিবীটাই অসুস্থ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। পৃথিবীও কিন্তু জরা জরাগ্রস্ত হয়ে গেছে, মানে পৃথিবীরও এত বয়স হয়েছে যে পৃথিবীও এখন ধুকে ধুকে চলছে। এটা শুধু পৃথিবীর বয়স হয়ে গেছে এই জন্য না, মানুষ যেভাবে করে পরিবেশ দূষণ করেছে, যেভাবে গাছ কেটেছে, যেভাবে ভূমি দখল করেছে, যেভাবে হচ্ছে জলাশয় ভরাট করেছে, পাহাড় কেটেছে, সবকিছু মিলিয়ে পৃথিবী আসলে মানুষের যেই ভারটা, সেই ভারটা বহন করতে পারছে না। সব মিলিয়ে পৃথিবীও অসুস্থ, কিন্তু তারপরও মানুষ পৃথিবীর কাছেই ঋণী। তারপরে সুচেতনা এই পথে আলো চেলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। ক্রমমুক্তি মানে কি? মানে হচ্ছে একটা গ্র্যাজুয়ালি উন্নতি হবে, মুক্তি হবে, কিন্তু ধাপে ধাপে মুক্তি হবে, ক্রমানুসারে, ক্রমান্বয়ে মুক্তি হবে। ঠিক আছে, আচ্ছা, সে অনেক সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। মনীষী মানে কি জানো? মনীষী মানে হচ্ছে যারা স্কলার, বা হচ্ছে যারা সাধু, বা হচ্ছে যারা জ্ঞানী, অথবা যারা বিজ্ঞ। ঠিক আছে, এই ধরনের মানুষকে বলা হয় মনীষী, যারা কিনা প্রজ্ঞাবান হন, অর্থাৎ যারা ভেবেচিন্তে কথা বলেন আর কি। ঠিক আছে, আচ্ছা, ঐশী সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সালাম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ঐশী বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকের কবিতাটা খুব ঝটপট পড়ে ফেলবো, একদম শর্টেস্ট ক্লাস এভার হবে আজকে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, তার মানে হচ্ছে শত শত বছর ধরে যারা প্রজ্ঞাবান, যারা স্কলার, যারা সাধু, সন্ন্যাসী, জ্ঞানী, বিজ্ঞ, তারা মিলে এই শান্তির কথাটা, এই মনুষ্যত্বের কথাটা প্রচার করার চেষ্টা করেছেন। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল। সূর্য মানে তো সূর্য আমরা জানি, কর মানে হচ্ছে কি? কর মানে এখানে আলো বোঝাচ্ছে, কর বলতে এখানে আলো বোঝাচ্ছে। আর উজ্জ্বল মানে তো জানি, উজ্জ্বল মানে কি? উজ্জ্বল মানে হচ্ছে ব্রাইট, উজ্জ্বল মানে ব্রাইট। ঠিক আছে, আচ্ছা, প্রায় ততদূর ভালো মানব সমাজ, প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। এইখানে কি বোঝানো হচ্ছে দেখি? এইখানে কবি বলার চেষ্টা করছেন শত শত বছর ধরে মনীষীরা যেমন করে জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে তাদের উপদেশমূলক বাণীর মাধ্যমে, কিংবা তাদের জ্ঞানের বাণীর মাধ্যমে, তাদের মঙ্গলের বাণীর মাধ্যমে, আমরাও আজ ক্লান্তিহীন, আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে আজ দায়িত্ব এসে পড়েছে পরের প্রজন্মের জন্য একটা ভালো ও সুন্দর পরিবেশ বা একটা পৃথিবী রেখে যাওয়া। তার মানে আজকের দুনিয়ায় যেরকম যুদ্ধ, বিগ্রহ, সংগ্রাম, সংঘর্ষ চলছে, আমরা হয়তোবা কালকেই রাতারাতি সবকিছু বন্ধ করে ফেলতে পারবো না। একটা যুদ্ধ হয়তোবা চলছে, আমরা আজকে বললাম, আমরা আজকে সবাই মিলে প্রতিবাদ করলাম, কালকে থেকে যুদ্ধ হয়তোবা বন্ধ হয়ে যাবে না। তবে আমাদের এই একটু একটু করে প্রচেষ্টা হয়তোবা ধাপে ধাপে বা ক্রমান্বয়ে একটা সময় গিয়ে মানুষের মধ্যে এই বোধোদয় ঘটাবে যে যুদ্ধ বিগ্রহ
সংগ্রাম সংঘর্ষ এই জিনিস আসলে ভালো না, এই জিনিসগুলো বন্ধ করা উচিত, এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত, ঠিক আছে? আচ্ছা, তো সেটা কোথায়? ঢের দূর অন্তিম প্রভাতে, তার মানে হচ্ছে অনেক অনেক দূরে, তার মানে হচ্ছে অনেক অনেক দূরে এই জায়গাটা আছে, অর্থাৎ একটা দূরবর্তী ডেস্টিনেশন বা টার্গেট আমাদের কাছে আছে। এসডি রাহুল পরীক্ষা চাচ্ছে, হ্যাঁ আমি পরীক্ষার ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই। তারপরে তারপরে দেখি, হ্যাঁ। আচ্ছা, মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, এই পুরো বাক্যটার মানে হচ্ছে যে কখন যেন জন্মগ্রহণ করেছি বা কখন যেন জন্মেছি, ঠিক আছে? এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। তার মানে আসার পর বুঝতে পারছি যে আশাটা ভালো হয়েছে, পৃথিবীতে আসার পরই বুঝতে পেরেছি যে আশাটার একটা মিনিং আছে। মানুষ হিসেবে যে জন্মগ্রহণ করেছি তার একটা আলাদা মিনিং বা তার একটা আলাদা তাৎপর্য আছে। হয়তোবা এই পৃথিবীতে গাছ হয়ে জন্মালে অথবা হয়তোবা এই পৃথিবীতে মাকড়সা হয়ে জন্মালে আমাদের জীবনের তেমন কোনো তাৎপর্যপূর্ণ অর্থ থাকতো না, কিন্তু মানুষ হয়ে জন্মানোর আলাদা কিছু গুরুত্ব তাৎপর্য আছে। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। অর্থাৎ এই অংশটুকু দ্বারা বোঝানো হচ্ছে যে এই যে জন্মানোর কারণে আমরা পুরো পৃথিবীটাকে অনুভব করতে পেরেছি। আমরা দেখেছি শুধুমাত্র মানুষ হওয়ার কারণেই আমাদের মধ্যে এক ধরনের জীবনবোধ রয়েছে, আমাদের মধ্যে এক ধরনের মনুষ্যত্ববোধ রয়েছে। একদম যদি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বলতে হয়, তোমরা দেখবা পৃথিবীর যত গরু আছে সকল গরুরই চিন্তা ভাবনা একই রকম, সেটা হচ্ছে কিভাবে ঘাস খাবে এবং তারপর কিভাবে জাবর কাটবে, এতটুকুই তার চিন্তা ভাবনা। এই চিন্তায় কোনো বৈচিত্র্য নাই, এই চিন্তায় বৈচিত্র্য নাই দেখে কোনো পার্থক্য নাই, এবং কোনো পার্থক্য নাই দেখে আলাদা কোনো মিনিংও নাই। মনে করো এই গরু আর ওই গরুর মধ্যে পার্থক্য কি? চিন্তা ভাবনার কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্যই কিন্তু নাই, ঠিক আছে? আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে যে মানুষ যে আশরাফুল মাখলুকাত, তার অন্যতম কারণ হচ্ছে মানুষের মধ্যে একটা বৈচিত্র্য আছে। এক একজন মানুষ এক একভাবে চিন্তা করে, এক একজন মানুষ তার জীবনকে এক একভাবে গড়ে তোলে, যে জিনিসটা মানুষ হওয়া ছাড়া অন্য কোনোভাবে আসলে করা সম্ভব না। এই জন্যই কবি শেষে এসে বলছেন, দেখেছি যা হলো হবে মানুষ যা হবার নয়। তার মানে মানুষের পক্ষে যা হবার সেইটা হবার নয়, অন্য কিছু হলে, ঠিক আছে? আচ্ছা, শাশ্বত রাত্রির বুকে, শাশ্বত মানে কি? শাশ্বত মানে হচ্ছে সবসময় ছিল এমন, অর্থাৎ এই যে রাত, এই রাতটা সবসময় ছিল। ওই যে আমরা পড়েছি না, এই যে টিনা জিজ্ঞেস করছে ভাই শাশ্বত রাত্রি মানে কি? শাশ্বত রাত্রি মানে হচ্ছে যেটা সবসময় ছিল, ঠিক আছে? অনেক সময় সৃষ্টিকর্তার কথা বলতে গিয়ে শাশ্বত বলা হয়। শাশ্বত মানে হচ্ছে সবসময় ছিল, একদম শুরু থেকেই ছিল, যেটা সেটা হচ্ছে শাশ্বত, ঠিক আছে? আমরা এই বাক্যটা পড়েছি না যে রাত বাড়ছে হাজার বছরের পুরানো সেই রাত, ওই একই কথাই। শাশ্বত রাত্রি মানে হচ্ছে অনেক দিন ধরেই যে রাতটা রয়েছে, একদম শুরু থেকে যে রাতটা রয়েছে সেই রাতটার কথা। সেই রাতের বুকে সকলই অনন্ত সূর্যোদয়, তার মানে হচ্ছে এই রাতটা যেমন হাজারো বছরের পুরানো, তেমনি করে এই রাতের শেষে যে সূর্যোদয়টা হয় সেটাও কিন্তু একেবারেই প্রতিষ্ঠিত, বা সেটাও কিন্তু একটা প্রতিষ্ঠিত সত্য বা ফ্যাক্ট, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, তারপরে দেখি, কবিতা কিন্তু পড়া শেষ, কবিতা পড়া শেষ, প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, একটু পরে ছুটি দিয়ে দিব, ঠিক আছে? তো সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের অনেক বিখ্যাত একটা কাব্যগ্রন্থ, যেটা নাম হচ্ছে বনলতা সেন, সেখান থেকে সংকলন করা হয়েছে। কোথা থেকে? বনলতা সেন থেকে সংকলন করা হয়েছে। সুচেতনা জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। সুচেতনা জীবনানন্দ দাশের কি? অন্যতম শ্রেষ্ঠ কবিতা, হ্যাঁ। আচ্ছা, এই কবিতায় সুচেতনা সম্বোধনে কবিতার প্রার্থিত আরাধ্য, মানে যেটা কবি চান, এক চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। তার মানে এইটা সুচেতনা বলতে মূলত কবি একটা আইডিওলজির কথা বলেছেন, হ্যাঁ, আইডিওলজি বা আদর্শ বা
বিশ্বাসের কথা কবি বলেছেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। তারপর কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতম দ্বীপ সদৃশ একটি ধারণা বা অনেক দূরের একটা ধারণা, যা পৃথিবীর নির্জনতায় যুদ্ধে রক্তে নিঃশেষিত নয়। তার মানে কোনো কিছুই এই যে মনুষ্যত্ব বোধটা রয়েছে, এই যে আইডিওলজি বা আদর্শটা রয়েছে, সেটাকে শেষ করে দিতে পারে না। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে কি করে রাখে, তার জীবনটাকে উজ্জ্বল করে রাখে, তার জীবনটাকে ধরে রাখে। ঠিক আছে, আচ্ছা, জীবন মুক্তির এই চেতনাগত সত্যই পৃথিবীর ক্রমমুক্তির আলোকে প্রজ্বলিত করবে বা গ্র্যাজুয়ালি পৃথিবীর যে উন্নত হবে সেটাকে ধরে রাখবে এই সুচেতনা বা এই বিশ্বাসটা, এবং শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয় প্রকাশ করবে। তার মানে এই রাত পোহালে একসময় উজ্জ্বল দিন হবে। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটার কথাই, এই আইডিওলজিটার কথাই কিন্তু কবি বলেছেন তার এই সুচেতনা কবিতাটায়। আচ্ছা, সো তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো। এসডি রাহুল বলছে এমসিকিউ ক্লাস নেবেন না ভাইয়া। এইটা তো আসলে শর্ট সিলেবাসে নাই, এই জন্য তোমাদের এখান থেকে আসলে এমসিকিউ প্র্যাকটিস করালাম না, কারণ হচ্ছে এইখান থেকে এমসিকিউ করানোর জন্য তোমাদের বিগত বছরের প্রশ্ন তো লাগবে, তাই না? আচ্ছা, মিষ্টি বলছে ইহলৌকিক মানে কি? ইহলৌকিক মানে হচ্ছে ইহকাল সম্পর্কিত, বুঝছো? ওই যে শুনুন না, ইহলৌকিক পারলৌকিক, এই আর কি। তো মূলত আজকের যে ক্লাসটা সেটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের কি চাওয়া, তোমরা পরবর্তী ক্লাসে কোন টপিকের উপর ক্লাস চাও সেটা একটু আমাকে কমেন্টে লিখে জানিও, আমরা তাহলে সেই অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো আজকের ক্লাসের থেকে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।